Okay. So, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Jazakallah khairan for joining this program. It was very short notice. I know we did not give long time. We just decided the day before yesterday. Brother Hashmat and I was talking about this, and then we said, let us do it straight away. So it is basically an informally formal, you can say. So we'll start, inshallah, our program with recitation from Al-Quran, and I'm requesting Imran Hussain. Imran Hussain, to recite few verses from Al-Quran, please. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. প্রথম দিকে আমার সদস্য শপথ হয় এবং ওবায়দ ভাইয়ের হাতে আমার শিবিরের সদস্য শপথ হয়। এবং আমি যখন ইউনিভার্সিটির সেক্রেটারি তখন বেশ পরে তখন আপনাদের মনে থাকার কথা, অথবা আমি অলরেডি তখন সভাপতি হয়েছি, মনে 96-এ হবে আর কি। তখন ওই প্রথম দিক থেকেই আপনার মনে আছে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসার পরে ওই যে কুদরতি খোদা কমিশন নিয়ে খুব বেশি তাড়াতাড়ি তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছিল। তখন আম, আমরা এটার এটার ব্যাপারে সেমিনার আয়োজন করলাম, এটাকে স্টেটমেন্ট তৈরি করা। তো তখন আমরা চিন্তা করলাম এত সংক্ষিপ্ত সময়ে এই স্টেটমেন্ট এখন লিখতে কোথায় যাব, এটা তো আমরা ছাত্র মানুষ, আমাদের মাথায় তো এত শক্ত জিনিস তো আসবে না। পরে উভয়দের বাসায় চলে গেলাম, সম্ভবত 96 5-এ 4 বা 5 এরকম হবে আর কি। আম, তো আমরা গেলাম, আমি আরো দুইজন ভাইকে সাথে নিয়ে। আমার মনে আছে উনি টেবিলে কিছু নাস্তা দিলেন এবং আপনি আমি আশ্চর্য হয়ে গেলাম, উনি আমাদেরকে নাস্তা দিয়ে উনি স্টেটমেন্টটা 2 পেজের একটা স্টেটমেন্ট লিখে দিলেন। সুবহানাল্লাহ। এবং সেই এত সুন্দর, এত সুন্দর, এত মানে আকর্ষণীয় শব্দচয়ন, এত সুন্দর মানে স্টেটমেন্ট, যেটা আমাদের কারো লিখতে হয়তো একটা বোর্ড করতে হইতো এবং ওইটা লিখতে হয়তো বা আমরা পারতাম না, এবং একটা গ্রুপ হয়তো সারা রাত লেগে যেত এত সুন্দর একটা স্টেটমেন্ট লিখতে। উভয়ের জন্য প্রাণ ভরে দোয়া করছি। অসুস্থ হওয়ার পর থেকেই দোয়া করছি। আর এখন তো উনি আল্লাহ দরবারে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই যে ইসলামী বিপ্লবের জন্য যে ধরনের সাংস্কৃতিক আন্দোলন দরকার, এই আন্দোলনের উনি অগ্র অগ্র নায়ক ছিলেন। আহ, সেই আহ, সেই দায়িত্ব যেন আমরা বহন করতে পারি, সেটিকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আর এই উনি যা করেছেন সেগুলো যাতে আল্লাহ কবুল করেন, এবং আমরা যারা এখনো বেঁচে আছি ইসলামের সংস্কৃতির জন্য যারাই কাজ করে যাব, যত কাজ উনি করেছেন, যেমন উনার যে গানটা দেশের মানুষ হইল বেহুশ,
আমি বহু মঞ্চে এটা গেয়েছি এবং প্রবাসেও। কোথায় আছেন একটু হ্যাঁ, নিজ থেকে পরিচয় দিয়ে জি আসসালামু প্লিজ। আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইর। এরকম একটা এতে মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভ ওয়াইদ ভাই হাইস্ট র্যাঙ্ক অফ জান্নাহ। হ্যাঁ, তো আমিন। এখন আমরা তো ওনাকে স্মরণ করতেছি আমাদের নিজেদের জন্য। তো আলহামদুলিল্লাহ, আমার ওনার তো অনেক অ্যাকমপ্লিশড লাইফ। তো আলহামদুলিল্লাহ একটা সুযোগ হয়েছে যে ওনাকে কিছুদিনের জন্য মেন্টর হিসাবে পাওয়া আর কি, আমি ওইটাই একটু বলবো। তো ইট ওয়াজ ব্যাক ইন 1986, আমার মনে হয়, হ্যাঁ 86 হবে আর কি। তো ওনাকে তো ওই ফুলকুড়ির সভাপতি, ফুলকুড়ির সবকিছু উনি সাহিত্য মানা, সাহিত্যের সবকিছু ওই হিসাবে জানি আর কি। তো 86-এ আমি তখন শিবিরের সাথেই ছিলাম। তো ওনার বোধহয় দায়িত্বটা ছিল খুব সম্ভবত, আমার যেটা মনে পড়ে, ওই ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বুয়েট এইখানকার ট্রেনিং সম্পাদক বা ট্রেনিং, ওই জাতীয়, একজাক্টলি আমার ইয়াটা মনে নাই। তো ওইখানে ওই যে সাথীদেরকে সদস্য বানানোর একটা ট্রেনিং প্রোগ্রাম আর কি। হ্যাঁ, তো আমি শুনলাম যে উনি ওবায়দ ভাই আমাদেরকে এটা কন্ডাক্ট করবেন আর কি। তো আমরা তো, উনি তো সাহিত্য মানা মানুষ আমাদের এখানে আমার একটু পাজল লাগলো আর কি। তো আলহামদুলিল্লাহ, আমি যে জিনিসটা একটু স্মরণ করতে চাই আর কি, মানে উনি অ্যাজ এ মেন্টর, মানে উনি যেইভাবে, এমনি তো সত্যি কথা বলতে কি, অনেক চটি বই পড়া, গদ বাঁধা অনেক কথা আছে, ওইগুলো তো অনেক সময় মানে পড়ে গেছি বা এরকম ইয়া করে গেছি। হ্যাঁ, তো উনি যখন একটু আমাদেরকে ওই ট্রেনিংটা দিলেন আর কি, মানে এত চমৎকারভাবে, মানে ছোট্ট জিনিসগুলোর মাহাত্ম্যটা যেভাবে বুঝাইলেন আর কি, হ্যাঁ, মানে ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এটা আমাকে, মানে আমার চিরদিন মনে থাকবে আর কি। এইটা একটা। আরেকটা হচ্ছে যে ওনার মানে সব কিছুতে একটা ডিসিপ্লিন। আমি তো একটু লিটল বিট ডিসেবল ছিলাম আর কি, চাল চলায় আর কি। হ্যাঁ, চুলো ঠিক নেই, এটা নেই, ওইটা নেই, জামা কাপড় ঠিক নেই, ওইরকম আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ উনি আমাকে কয়েকটা কথা বলছিলেন আর কি। তো এইটাও আমার চিরদিন মনে থাকবে আর কি, এই যে এই দুইটা জিনিস, যে সুন্দরভাবে, সহজ কথা সুন্দরভাবে উনি বুঝাইছেন। আরেকটা হচ্ছে যে একটু মানে সবকিছুতে একটা ডিসিপ্লিন আনা আর কি। হ্যাঁ, তো অ্যামেজিং অ্যামেজিং। তো আমি তো জানি যে এরকম আরো অনেক অনেক হাজার হাজার মানুষ কে উনি পথ দেখাইছেন, এবং হি ওয়াজ দ্য গাইড। সো মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট অল হিজ স্যাক্রিফাইস, অল হিজ গাইডেন্স, আমিন। এবং এই আমিন। সব কিছুকে মানে একেবারে কিয়ামতে বিচারের আগ পর্যন্ত যেন উনি এটার আম, আহ, যা যা পেতে থাকেন আর কি, এই দোয়াই আমিন। আমরা করি আর আমিন। কি। হ্যাঁ, এমনিতে হুম। একটা জিনিস তো আমরা সবাই জানি, পৃথিবীর মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কিন্তু সবচেয়ে অ্যামেজিং জিনিসটা হলো কোরআনের 3 জায়গায় এই মানে 3টা আয়াতে এটা আসছে, এবং এটা ফুল আয়াত না, এটা হলো আয়াতের প্রথম অংশ 3 জায়গায় আর কি। হ্যাঁ, যেমন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আসছে, আর আর মাত্র 3টা শব্দ, যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, দূর and যাও। then you have to, you will come back to us আর কি। হ্যাঁ, তো আমরা সবাই ওখানে চলে যাব, আমরা যাতে আমাদের রেডিনেসটা যাতে থাকে আর কি। তো ওনাকে জি। স্মরণ করার মাধ্যমে উই হোপ যে আমাদের ওই রেডিনেসটা বাড়বে, এবং অ্যাগেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাত দান করুন, আমি। হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাকে ওবায়দ ভাইয়ের মতো একটা পার্সোনালিটির সাথে মিট করায় দিয়েছিলেন, এবং আমাদের মাঝে স্পেশালি আমি যতদিন আমেরিকার আসার আগ পর্যন্ত ওনার সাথে আমার সম্পর্ক মানে ডাইরেক্ট কমিউনিকেশন ছিল। তো ওনাকে আমি যতটুকু দেখেছি বুঝেছি, মানে দিস ইজ মানে রিয়েলি সামথিং আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং, বা মানে রেয়ার, হি ওয়াজ এ রেয়ার পার্সোনালিটি। তো ওনার সাথে আমার প্রথম পরিচয়টা হয় 1984-85-এর দিকে, 84 আই বিলিভ। আমি যখন ঢাকা ভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমার ক্লাসমেট, কলেজে আমার ফ্রেন্ড ছিল, আমার বেস্ট ফ্রেন্ড, শিবিরের সাথী ছিলেন, উনি সলিমুল্লাহ মেডিকেলে পড়তেন, কিন্তু আমার ফ্রেন্ড ডক্টর আবিদ, আবিদ জাফর, সে আবার ফুলকুড়িতে কাজ করতো। তো ওই আমি আবিদের ওখানে যেতাম, এবং ওখান থেকে ওই সূত্রে ও আমাকে প্রায় ওই ফুলকুড়ি অফিসে নিয়ে যেত, এবং ওইখানে ওবায়দ ভাইয়ের সাথে পরিচয় হয়। ওবায়দ ভাই তখন ফুলকুড়িতে শিশু কিশোরদের সংগঠন। ওবায়দ ভাই খুব একজন দিল খোলা মানুষ ছিলেন। হ্যাঁ, এবং খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। সো মানে ইটস এ রেয়ার পার্সোনালিটি, তাই না? ইসলামী আন্দোলনেও বিভিন্ন ধরনের ইয়ে থাকেন, এক একজনের এক এক রকম ইয়ে থাকে, তো ওনার ইয়েটা ছিল ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, উনি খুব খোলামেলা এবং হাসি আনন্দে সবসময় থাকতেন।
এবং অ্যাকচুয়ালি উনি আবার এই এত কিছু মানে এই কালচারাল ইয়ের পাশে উনি আবার ছিলেন ভেরি সিরিয়াস সংগঠনের ইয়ের ব্যাপারে। ফর এক্সাম্পল, এটা আরেকটা জিনিস ওনার সাথে খুব আরো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয় যে এই ইয়েতে আলফালা মিলনায়তনে ওখানে আমাদের বেশিরভাগ টিসি হতো। হ্যাঁ, তো ওখানে আবার আহ, 7 দিন ব্যাপী কালচারাল টিসি হয়। হ্যাঁ, কালচারাল শিক্ষা শিবির, সাংস্কৃতিক শিক্ষা শিবির ওবায়দ ভাইয়ের নেতৃত্বে। হ্যাঁ, ওবায়দ ভাই তখন শিবিরের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বে ছিলেন, অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার। 2 বছর হয় এটা, মানে 7 দিন 7 দিন 14 দিন আমার মনে আছে আলফালাতে আমরা ইয়ে করছি। এই সময় খুব কাছাকাছি, আমরা সারা দেশ থেকে অ্যাটলিস্ট সাথী হতে হবে যারা ইয়ে আসবে। এবং তো ওইখানে খুব আরো ওনাকে বোঝার সুযোগ হয়, কারণ ওনার তত্ত্বাবধানে এটা ইয়ে হচ্ছিল, মানে ওনার লিডারশিপে। এবং আরো একটা ইয়ে যেটা আমার সাথে ওনার ইয়ে আর কি আনাদার, যে উনি ওনার সময় আর কি আমি আমার সদস্য আর কি শপথ হয় ওনার, উনি তখন কেন্দ্রীয় সভাপতি। আমি দেশ ছাড়ার জাস্ট অল্প কিছুদিন আগে আর কি সদস্যরা হয়, তখন আমি ছাত্র ছিলাম। সো এনিওয়ে, তো ওনার মানে ওনার সাথে আমার কালচারাল তারপর সাংগঠনিক বিভিন্ন ইয়েতে খুব কাছাকাছি ইয়ে সুযোগ হয়। তো আমি কয় মাস, হ্যাঁ, যে মানে যে কোনো ইয়েতে মানে আম- আমরা কালচারাল ইয়েতে টিসিতে ছিলাম দীর্ঘদিন। তারপর আমি বলেছি হয়তো কোনো কারণে একটা কিছু ঘটনা ঘটছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি একটা টিসিতে থাকা অবস্থায় একটা মিসঅ্যাপ হয়, যে কারণে আমার মনটা বেশ খারাপ হয়ে যায়। উনি ডেকে আমাকে বললেন যে কি হয়েছে, তা আমি বললাম যে এই। উনি আবার বললেন কি হয়েছে, মানে কি হয়েছে রে, উনি খুব আরো লাইট করে বলে কি হয়েছে। আমি বললেন যে আরে ভাই সৈনিকের মতো ইয়ে থাকে না, জাস্ট লাভ, এটাকে টেক ইট ইজি, কি হয়েছে। আবার বললেন, আমি বলছি, হ্যাঁ ও ভাই কিছুই হয় নাই। তো দিস ওয়াজ হিট, মানে মানুষকে সাইকোলজি করে তাকে লাইট করে দেওয়া, তাকে চাঙা করা, এই মানে এরকম সাধারণত আমাদের ভেরি মানে ইয়ে মানে এরকম মানে কম্বিনেশন অফ সো মাচ রেয়ার ইয়ে, এটা আমি আমি খুব কম লোকের মাঝে দেখেছি। সো এনিওয়ে, আমি শেষ করব ওবায়দ ভাইয়ের ইয়ে করে যে মানে লেটস কিপ হিম ইন আওয়ার প্রেয়ার্স। হ্যাঁ, ইট Sure, ডিজার্ভস আস, লেট লেটস কিপ হিম ইন আওয়ার প্রেয়ার্স। এবং sure. মোস্ট আরো ইম্পর্টেন্ট জিনিস যে ওনার যে এই গুণগুলো যারা আমরা যে যতটুকু পাইছি দেখা হচ্ছে, ভালো যে জিনিসগুলো আছে সেগুলো যেন আমরা উই ক্যান কাল্টিভেট ইন আওয়ার লাইফস ইনশাল্লাহ। সো উইথ দ্যাট আই এন্ড, জাযাকাল্লাহু ফর লিসেনিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম, অনেক মোবারকবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আম, আপনারা কি শুনতে পাচ্ছেন এবং আমার ভিডিও দেখতে পাচ্ছেন জি চেহারা? জি ভাই, জি, জি ভাই ক্লিয়ারলি শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান। আমি 1979 এর এইচএসসি, আই স্টাডিড মেডিসিন চিটাগং মেডিকেল কলেজ। তো সেই হিসাবে ওবায়দ ভাইয়ের সাথে আমার আহ, কিছু আহ, স্মরণীয় স্মৃতি, কিছু এসেন্সে বললাম। উনি এক একাধারে বহু বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, অত্যন্ত সক্রিয় একজন মানুষ। আর আমাদের চিটাগাং শহরে ইসলামী ছাত্র আন্দোলনের যে সমস্ত কেন্দ্র ছিল, একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরী অফিস, তারপরে আহ, ছিল চিটাগাং কলেজের কিছু মানে হোস্টেলের কিছু জায়গা, তারপরে বাকলিয়াতে আমাদের ভাইরা থাকতেন, আর এরপরে হচ্ছে চিটাগাং মেডিকেল কলেজের হোস্টেল। স্বাভাবিকভাবেই সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আজ ইউনিভার্সিটি, তারপরে চিটাগাং আহ, মহানগরী, চিটাগাং উত্তর জেলা, দক্ষিণ জেলা, বিভিন্ন ভাইয়েরা এখানে আসা যাওয়া করতেন। তো সেই হিসাবে অনেকের সাথেই পরিচয়। আর যেহেতু ওবায়দ ভাই আর আমরা অলমোস্ট একই ব্যাচের, অলমোস্ট এই সেন্সে যে উনি চিটাগাং কলেজের আর আমি ঢাকা কলেজের, তো ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আগে কোনো পরিচয় ছিল না, যা পরিচয় হয়েছে চিটাগাং। আমি একজন অত্যন্ত মানে ইজি গোয়িং পার্সোনালিটি, স্ট্রংলি কমিটেড একজন ভাই, এবং যার মুআমালাত, যার ইন্টারাকশন ইজ রিয়েলি আনবিলিভেবল। হি ক্যান মেক ফ্রেন্ড ভেরি ইজিলি উইথ এনিবডি। আর এই প্রসঙ্গে শুধু একটা কথা আমি বলতে চাই মূলনীতি হিসাবে, যখনই আমরা কোনো মুমিন ভাই কিংবা বোনের কোনো গুণ আমরা দেখব,
First of all, credit goes to Allah subhanahu wa ta'ala. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আমরা যা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার আলোকে আমরা আমাদের চরিত্রকে গড়ে তোলার চেষ্টা করি। সেকেন্ড, ক্রেডিট গোস টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা যেন কোনোভাবেই ভুলে না যাই। তো যখন আমরা কারোর মধ্যে কোনো ভালো জিনিস দেখি, ভালো গুণাবলী দেখি, ইট কেম ফ্রম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের অ্যাকনলেজ করা উচিত। আর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অ্যাট্রিবিউট ছিল, অনেক গুণাবলী ছিল। যদি আমাদের মধ্যে সেটা না থাকে, তাহলে আমাদের এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি, তার আখলাক দিয়ে, তার আমল দিয়ে এবং তার ডিউটিফুলনেস দিয়ে। তো ওবায়দ ভাইয়ের, আমি সেদিন একটা অনলাইনে একটা স্মৃতিচারণ ছিল, সেখানে আমি কিছুক্ষণ ছিলাম। এটা কয়েকদিন আগের ঘটনা, প্রায় 300 উপরে, 400-র কাছাকাছি সম্ভবত ছিলেন অডিয়েন্স। অনেকের কাছ থেকে যা শুনলাম, আবার আমি যা দেখেছি তার সাথে হুবহু মিলে যায়। ওবায়দ ভাইয়ের যোগ্যতা, যেমন উনার যারা পিএইচডি ইন্টারভিউ নিয়েছেন, পিএইচডি ভাইবা, উনি পিএইচডি শেষ করেছেন খুব বেশি আগে না, জাস্ট কাপল অফ ইয়ার্স এগো। তো ওনার শিক্ষক যিনি পিএইচডি ছিলেন, উনি বলছেন যে ওবায়দুল্লাহর কাছ থেকে আমরা অনেক কিছু শিখার আছে, এটা পিএইচডি বোর্ডে বসে, ভাইবা বোর্ডে আমরা অনুধাবন। আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক উনি বললেন যে আমার সাথে আজম ওবায়দুল্লাহর কনভারসেশন হতো আরবিতে, এটা এক্সট্রিমলি আনইউজুয়াল। তারপরে ওনার আহ, আহ, ওনার যে ডিসার্টেশন ইংরেজিতে লেখা, এবং ইংরেজিতে লেখা কিছু আর্টিকেলের কথা উনি বললেন, যে এত বিউটিফুল ওনার ইংরেজির মানে দক্ষতা, এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। একাধারে তিনি ছিলেন একজন শিশু সংগঠক, ফুলকুরির সংগঠক, তারপরে উনি ছিলেন একজন ইসলামী ছাত্র আন্দোলনের অত্যন্ত সংগ্রামী নেতা। পরবর্তী সময়ে শিক্ষা আন্দোলনে, বিশেষ করে ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের যে ওনার যে কন্ট্রিবিউশন ফ্রম দ্য ভেরি বিগিনিং, এরপরে হচ্ছে সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনে ওনার যে বিচরণ এবং ওনার কন্ট্রিবিউশন, এটা একই সাথে এতগুলো গুণ সমসাময়িক অলমোস্ট কারোর মধ্যে দেখা যায় না। এটা একটা অবাক করা ব্যাপার। তো এ থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে। আম, ওবায়দ ভাইয়ের সেই ছাত্র জীবনের চেহারা আমার হুবহু আমার চোখের সামনে ভাসে, যেহেতু আমি আজকে 35 বছর দেশের বাইরে, আমেরিকা এবং আমেরিকার বাইরে অন্য দেশেও আমি ছিলাম। আমার সাথে কোনো ক্লোজ কন্ট্যাক্ট ছিল না, ইটস ভেরি আনফরচুনেট, বাট ওনার স্মৃতি আমাদের অন্তরে জেগে আছে। ওনার স্মৃতি আমরা যারা এখানে ধারণ করি, বা আমরা ওনার স্মৃতি শেয়ার করতে গিয়ে গর্ববোধ করি, আমি বলবো আমাদের প্রত্যেকের কিন্তু একটা বড় দায়িত্ব আছে। ওবায়দ ভাই যে কাজে হাত দিয়েছেন, যে কাজটি তিনি সমাপন করে যেতে পারেননি, আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা সেখানে কিছু পার্টিসিপেট করি। ওবায়দ ভাই তো আসলে আমাদের জীবনে অনেক কিছু। আপনাদের কথা আপনারা খেয়াল করেছেন যে আমরা 84 সালেই ঢাকায় আসি, আর এসেই মানে 84 সালেই ওবায়দ ভাইয়ের সাথে সম্পর্ক, ঘনিষ্ঠতা এবং এই লম্বা সময়, এবং ওবায়দ ভাই ইন্তেকালের 1 সপ্তাহ আগেই, মানে ওবায়দ ভাই তো ছিলেন চিটাগংয়ে, কিন্তু ঢাকার উপর দিয়ে যখনই যেতেন আমরা সবাই তার কাছে এসে জড়ো হতাম। অনেক বড় নেতা, কিন্তু তার চাইতে অসাধারণ যে জিনিসটা আল্লাহ তাকে দিয়েছিলেন সেটি হচ্ছে বহুমুখী প্রতিভা। উনি এই যে একদম শেষের দিকে এসে আমাকে, আমরা কিন্তু ওবায়দ ভাই পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে খুব লেগেছিলাম যে ওবায়দ ভাই পিএইচডিটা শেষ করেন, কিন্তু অনেক শেষের দিকে এসে স্থির হয়ে উনি একদিন আমাকে বললেন যে আবিদ, আমি
এডওয়ার্ড সাইদের উপরে কাজ করতে চাচ্ছি। সাথে সাথে আমি অনেকগুলো বই সংগ্রহ করলাম এবং পড়াশোনা শুরু করলাম। আমাদের সাথে সম্পর্কটা ছিল এরকম, ওবায়দ ভাই আমাদেরকে দিতেন, আমরাও ওবায়দ ভাইকে দিতাম। তো শেষের দিকে উনি এই বিশাল সাংস্কৃতিক আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। পাশাপাশি উনি আহ, বড়দের সংগঠনের গবেষণা সেলের দায়িত্বে ছিলেন। শিক্ষা আন্দোলন নিয়ে উনি ব্যাপকভাবে কাজ করছিলেন, সেখানেও আমরা সম্পৃক্ত ছিলাম। এবং সারা দেশে এই যে পিস স্কুল নামে আপনারা হয়তো জানেন যে 14-15টা স্কুল স্থাপন করা হয়েছিল। এই স্কুলগুলা ট্রাইলিঙ্গুয়াল। যে একটু আগে একজন বলতেছিলেন যে ওবায়দ ভাই তার সাথে আরবিতে কথাবার্তা বলতেন। তার মানে ওই স্কুলের পিছনে এই কনসেপ্টটা ছিল যে একইভাবে বাংলা, ইংরেজি এবং আরবিতে কথা বলা শিখবে এই শিশুরা। এবং এই 13টা স্কুলে কঠিন অবরোধের সময়ও ওবায়দ ভাই আমাকে সাথে করে নিয়ে গেছেন। প্রত্যেকটা স্কুলে আমরা প্রোগ্রাম করেছি, অনেক রিমোটে গিয়ে দিনাজপুর থেকে কোম্পানিগঞ্জ সব জায়গায় আমি তার সাথে ভ্রমণ করার সৌভাগ্য হয়েছিল। এবং 1 মাস আগে এই স্কুল নিয়ে একটি সভা হয়েছিল যে আমরা স্কুলগুলোকে আরো কিভাবে বাড়াতে পারি, আরো কিভাবে সুন্দর করতে পারি। শিক্ষা আন্দোলনে উনি খুব ডিভোটেড ছিলেন, আমাদেরকে কাজে লাগিয়েছিলেন। কালচারাল আন্দোলনে আপনারা জানেন যে 1 সপ্তাহ আগে উনি ওই যে দেশীয় সাংস্কৃতিক সংসদ, সারা দেশে যার শাখা আছে সেই শাখা প্রতিনিধিদেরকে নিয়ে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা বড় ধরনের সম্মেলনের মতো প্রোগ্রাম করেছিলেন। ওবায়দ ভাই চিন্তা ভাবনা কর্মে ওনার বয়সের চাইতে, ওনার সময়ের চাইতে অনেক অগ্রগামী ছিলেন। যে একটা মানুষ কত অদ্ভুত চরিত্র তার, যে ছোট ছোট শিশুদেরকে তিনি বুকে টেনে নিতে পারেন। ঠিক একইভাবে উনি যখন যুবক ইউনিভার্সিটি পড়ছেন তখন আলী আহসান স্যার, আব্দুল মান্নান সৈয়দ, এরকম যারা সংস্কৃতি বা সাহিত্যের দিকপাল, তারাও তার খুব কাছে ছিলেন। তাদের ব্যক্তিগত প্রয়োজনে উনি ওবায়দ ভাইকে ফোন করতেন যে ওবায়দ একটু বাসায় আসুন। অনেক সময় আমাদেরকে সাথে করে নিয়ে গেছেন। সেই জন্য আমরা দেখেছি যে এই বড় বড় ব্যক্তিত্বরা, যেমন সৈয়দ আলী হাসান স্যার 2টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসাবে রিটায়ার করেছিলেন। তো তারা কিভাবে ওবায়দ ভাইয়ের উপর নির্ভরশীল ছিলেন এই সাহিত্য সংস্কৃতির কর্মকাণ্ডের জন্য। হাসমত যে কালচারাল টিসির কথা বলেছিলেন, এইখানে কিন্তু এই সমস্ত মানে যারা আমাদের না হয়তো কিন্তু আমাদেরকে ভালোবাসেন, তার জায়গায়, সাহিত্য সংস্কৃতির জায়গায় তারা অনেক বড় ব্যক্তিত্ব। এরা এসে আমাদের এই ইসলামী ছাত্র শিবির নামাঙ্কিত যে সাংস্কৃতিক শিক্ষা শিবির, সেখানে এসে তারা আলোচনা করেছেন, বক্তৃতা দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা তখন এদের কাছ থেকে ঋদ্ধ হয়েছিলাম। মানে এই যে বহুমুখিতা, এই যে ভার্সেটাইল ট্যালেন্ট, এইটা আসলে এই সমসাময়িক কালে একেবারেই পাওয়া যায় না। ফুলকুড়ির একটা ক্রান্তিকালে ওই 82 সালের পরবর্তী 83-84 এই ধাক্কার সময় ওবায়দ ভাই ফুলকুড়ির হাল ধরেছিলেন। এরপরে ফুলকুড়িকে গুছিয়ে দিয়ে উনি মূল সংগঠনের মানে প্রধান দায়িত্ব, রাবারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং সেই সময়টা হাসমতের কথার মধ্যে দিয়ে আপনারা শুনেছেন, অনেক মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় ছিল। এমনকি মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ মাহফিলেও ওবায়দ ভাই যখন কেন্দ্রীয় সভাপতি তখন একটা অ্যাটাক হয়েছিল, উনি খুব সুন্দরভাবে মোকাবেলা করেছিলেন। ওবায়দ ভাইয়ের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখেছি যে মানে ওবায়দ ভাই নিজের দিকে তাকাতেন না। নিজের এবং নিজের পরিবারকে বঞ্চিত করে উনি পাগলের মতো চিটং থেকে ঢাকা, ঢাকা থেকে খুলনা, রাজশাহী, সারা দেশ উনি দৌড়ে বেড়াতেন। এবং শেষ মুহূর্তের যে অসুস্থতা, এইটাও যখন উনি অসুস্থ হন সেই সময় আসলে উনি
বাইরের থেকে এসে ঢাকা হয়ে চিটাগাং ফিরছিলেন। আমরা ঢাকাতে তাকে বলেছিলাম যে আপনার গায়ে জ্বর দেখা যাচ্ছে, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি খুব অসুস্থ, তো আমরা এখানে ডাক্তার দেখাই, কিছু পরীক্ষা নিরীক্ষা করি। হয়তো জানালেন যে না আবিদ, আমাদের তো আমার তো কমিটমেন্ট দেয়া আছে, আমাকে চিটাগাংয়ে খুব তাড়াতাড়ি যেতে হবে। তবে উনি আমাদেরকে কথা দিলেন যে চিটাগাংয়ে পৌঁছে উনি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন। এবং উনি হেঁটে সুস্থ মানুষের মতো হাসপাতালে গেলেন। পরীক্ষা নিরীক্ষা করার সময় ওনাকে অপেক্ষা করতে বলা হলো এবং পরীক্ষা নিরীক্ষার ফলাফল দেখে ডাক্তাররা বলল যে ওয়েদে আপনাকে এখনই ভর্তি হতে হবে। উনি ভর্তি হতে রাজি না, বলে যে না আমার অনেক কাজ। বিশেষ করে উনি এই যে IIUC ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং এর ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন। তো সেখানে কিছু কাজ জমে আছে, আমাকে কয়েকদিন সময় দাও। পরে ডাক্তাররা সরাসরি ওনার দায়িত্বশীল যারা ছিলেন শাহজাহান ভাই, শামসু ভাই, এনাদেরকে জানান। তারা চলে আসেন সবাই হসপিটালে এবং জোর করে ওবায়দ ভাইকে ভর্তি করা হয়। তারপর পরই ভর্তি করার পরেই দেখি যে তার অবস্থার অবনতি হলে ওনাকে তখন আইসিইউতে ঢোকানো হয়। আইসিইউ থেকেও উনি ফোনে এই বিভিন্ন কাজের ব্যাপারে বিভিন্ন জনকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে এই কাজগুলো করে রাখেন, গুছায় রাখেন, আমি এসে সাইন করব বা আমি দেখব। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম, যে কারণে আইসিইউতে যাওয়ার পর তিনি যে ভালো ছিলেন, এত বেশি ভালো হয়ে গিয়েছিলেন, আমরা মনে করছিলাম যে 1-2 দিন পরেই উনি বেরিয়ে আসবেন। সবার সাথে যোগাযোগ করছিলেন। ইনসিডেন্টালি ওই সময় আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে গিয়েছিলাম ওই অভিভাবক দিবসে। রাত্রে আমি আর বুঝতে পারিনি যে হঠাৎ করে রাত 10টার পরে উনি আসলে খারাপ হওয়া শুরু করেন এবং 12টার পর পরই উনি আল্লাহ চলে যান। রাত অনেক রাতে, কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে প্যারেড গ্রাউন্ডে অনেক বড় জনসভা জানাজার জন্য মানুষ এসেছিল, কিন্তু ভোলাতে রাত 10টার সময় জানাজা হয়েছে। সেখানেও এত মানুষ আসছে যে ভোলার লোকজন অবাক হয়ে গেছে। ভোলা তাকে খুব চাইতেন, কিন্তু ভোলায় উনি খুব বেশি মানে যেতে চাইতেন না। এবং ভোলার মানুষরাই এমনকি আমাকে ধরছিল যে ওদেরকে একটু যদি ঘন ঘন আসতে বলেন। আমি ওদের সাথে কথা বলেছিলাম, ওদের বলে যে আমি ওই মানুষ না, মানে রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করার জন্য উনি কোনোভাবেই ইচ্ছুক ছিলেন না। উনি বলেন যে আমাকে আল্লাহ যে যোগ্যতা দিয়ে প্রেরণ করেছেন, যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, সংগঠন সেটা বুঝেই আমাকে সেই দায়িত্ব দিয়েছে বা সেই কাজগুলো আদায় করতেছে। একটা মানুষ একেবারে চুল থেকে নখ পর্যন্ত সংগঠনের ছিলেন। তার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড উনি আল্লাহকে, ইসলামী আন্দোলনকে বিলিয়ে দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছ থেকে উনি উত্তম প্রতিদান পাবেন। যারা শুনছেন এবং আমরা যারা ওবায়দ ভাইকে অনুকরণ করতে চাই, ফলো করতে চাই, তারা সবাই সবসময় তার জন্য দোয়া করব এবং আমরা আশা করব যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দিবেন, জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গাটায় ওবায়দ ভাইকে রাখবেন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ লাখো শুকরিয়া যে আমার আমেরিকার ভাইদের সাথে ওবায়দ ভাইকে সবাই শরীক হতে হবে, এটা কখনো ভাবি নাই। আল্লাহ শুকরিয়া আমাকে সময় দেওয়ার জন্য। আমার প্রিয় ভাই আবিদ জাফর অনেক চমৎকার ভাবে আমাদের ওবায়দ ভাইকে বর্ণনা করলেন। আমার সাথে ওবায়দ ভাইয়ের সর্বশেষ কথা হয়েছে 1.5 মাস আগে, ওই পহেলা বৈশাখের আগে এই স্বদেশ সংস্কৃতি সংসদের এই যে আবিদ ভাই উল্লেখ করলেন যে কেন্দ্রীয় সমাবেশ হবে, সেটার বিষয় সহ সার্বিক দিকগুলো নিয়ে আমি যদি প্রবাসে থাকি, কিন্তু আমি আশ্চর্য, ওবায়দ ভাই আমার নাম্বার জোগাড় করে উনি আমাকে এত দূরে অনেক সময় কথা বলেছিলেন। আমি এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞ। এর আগেও অক্টোবরের দিকে
মানে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা যখন যোগাযোগ স্বাভাবিক হলো, ওবায়দ ভাই প্রথম কথা বলেছিলেন। আমি খুবই কৃতজ্ঞ এবং আবেগ আপ্লুত ছিলাম যে আমাদের একজন দায়ী পেয়েছি যিনি ঘুরে ঘুরে সবাইকে খোঁজ করছেন, যারা আমরা সাংস্কৃতিক অঙ্গনে ইসলামী দাওয়াকে প্রচার এবং প্রসারে সামান্যতম স্থান রেখেছি। এই ওবায়দ ভাইয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় আমার খুলনার সাথী শফিউল আলম রতন মরহুম এবং জায়েদি। ওদেরকে খুঁজতে আমি গিয়েছিলাম শিশু একাডেমিতে ফুলকুড়ির প্রতিষ্ঠা বার্ষিকীতে। তখন রতন কথা মনে পড়ছে, আপনারা যারা এখানে ফুলকুড়ির নজরুল ইসলাম মাঝি, আবিদ জাফর, আপনাদের মনে আছে রতনের কথা। রতন খুব প্রাণচঞ্চল ছিল। ওইখানে আবিদ ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয়, ওয়াইদ ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয়, এবং সেই প্রথম পরিচয় থেকে আন্তরিকতা এবং আলহামদুলিল্লাহ উনি সবসময় আমাদের নির্দেশনা দিতেন। আল্লাহ শুক্রিয়া। ওবায়দ ভাই পরবর্তীতে যখন রাহবার হিসেবে কেন্দ্রীয় দায়িত্ব বললেন, তখন অনেক কথা হয়েছে। সর্বোপরি 94 সালে যখন বসুন্ধরার সামনে ওই পান্থপত্র তখনও শুরু হয়নি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোরআন তাফসীরুল মাহফিল হচ্ছিল সিরাত সম্মেলন উপলক্ষে। ওখানে ওই আনোয়ার মসজিদ আছে, ওখান থেকে কেউ অ্যাটাক করেছিল। সেই অ্যাটাকের ওই ওই অবস্থানটা যে ওবায়দ ভাই কিভাবে আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করলেন এবং সেই বিপর্যয় থেকে পুরো এত বড় একটা মাহফিলকে আল্লাহ ওনার বিচক্ষণতার মাধ্যমে অক্ষয় রাখতে পারলেন, এটা একটা। আমি একটা সেন্টেন্স দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এই যে এখানে যতজন আছেন তার ভিতরে আমি সবচেয়ে দুর্ভাগা, সবচেয়ে দুর্ভাগা। এর কারণ হচ্ছে এটা, আমার আগে আপনারা কেউ ওবায়দের সাথে আসতে পারেন। আমি প্রথম ওবায়দ ভাইকে দেখি 1978-এ। 1978-এ আমি শুনতেছিলাম অনেকে বক্তব্য। 77-এ যখন শিবির হলো, আমি 78-এ চিটাং কলেজে, আমি চিটাং কলেজে পড়তাম, চিটাং কলেজে চান্স পেলাম ওখানে। তার বয়স, আমাদের বয়স 17 বা 18 এরকমই। তো নামাজের মাঝখানে, ক্লাসের মাঝখানে আমরা নামাজ পড়তে যেতাম। তো একদিন ওই যে নামাজ পড়ে আসার পরে সে আমাকে ডাকলো, ডেকে ওই যে আমাদের অনেক ভাই, তার সাথে আমার পরিচয় নাই, কোনো কিছুই নাই, কিন্তু কেন যে তার ডাকে আমি সাড়া দিলাম ওই মুহূর্তে, ক্লাস টাস দেরি করে তার সাথে কেন বসলাম আমি জানি না আসলে। অর্থাৎ সে মানুষের ল্যাঙ্গুয়েজ, মানুষের হৃদয়কে সে পড়তে পারত, এই এবিলিটিটা যাচ্ছিল। রিমেম্বার উই আর টকিং অ্যাবাউট 1978। আমি যতজনের, আমি এর আগে একটা স্মৃতিচারণে ছিলাম, কিন্তু আমি কাউকে দেখিনি যে ঠিক ওই বয়সে গিয়ে ওবায়দুল্লাহর সাথে মেশার সৌভাগ্য হয়েছিল। আমি দুর্ভাগ্য এই জন্য বলতেছি, যে পরিমাণ আলো নেওয়া দরকার ছিল আমি ওই পরিমাণ নিতে পারিনি আমার বন্ধুর কাছ থেকে। তো সে আমাকে কাছে ডেকেই এই বেশ কদিন নামাজের পরপরই ডেকে নিত, এক পাশে চিরাং কলেজের নামাজের এক পাশে বসে কথা বলতো। তো একটা কথা ছিল যে যে ইসলাম তো আরো ব্যাপক, এই কথাটা সে আমাকে বলতো। আমি বললাম যে ভাই, সাধারণ আইডিয়া যেটা থাকে, আমরা তো নামাজ পড়ি, কোরআন তো কায়েম ওখানেই হয়, এই আইডিয়াটা ছিল। আমি এর কিন্তু অবশ্য শিবিরের কথা শোনার কথা না, 1978-এর কাহিনী। তখন সে আমাকে বললো যে এই যে নামাজের বাইরেও কোরআনকে আনতে হবে। তা আমি এখনো পর্যন্ত তার ওই কথাগুলো মনে রাখি। কিন্তু দুর্ভাগ্য, আমি এই জন্য বললাম, আপনারা ওর সান্নিধ্যে এসে যতটুকু আগালেন সেটা আমি কোনোদিন পারিনি। এরপরে বন্ধুর সাথে সেই 1978 থেকে
এই তো 2024 পর্যন্ত আমার কোনো কথা হয়নি, অর্থাৎ 37 ইয়ার্স তার সাথে আমার কোনো কথা নাই। আমাদের দুই বন্ধু, একজন হচ্ছে আমরা একই সেকশনে ছিলাম, একই প্র্যাকটিক্যাল গ্রুপে ছিলাম। তো অন্যদের কাছ থেকে শুনতাম যে সে মুসলিম স্কুল থেকে আসছে। আমাদের চিটাগংয়ে দুইটা স্কুল সবচেয়ে নাম করা ছিল তখন, কলেজিয়েট স্কুল আর হচ্ছে মুসলিম স্কুল। তো তখন শুনলাম যে সে ওই সময়ের স্টার পাওয়া, আর তার 750-এর উপরে যারা পাইতো তারা স্টার পাওয়া। পরে জানলাম এগুলো, আগে তো পরিচয় নাই। তো যেটা বললাম, সে টেনে নিয়ে আমাকে আস্তে 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 বুঝিয়ে এক সময় ফর্মটা ফিল আপ করালো, সমর্থক ফর্ম ফিল আপ করালো প্রথম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সবার মনের ভাষা সে বুঝতে পারত। তো সে 78 থেকে আমি আর তার সাথে কোনো যোগাযোগের সুযোগ হয়নি, সুযোগ পাইনি। লোকজনের কাছে শুনেছি, কিন্তু তার সাথে আসলে যোগাযোগ করার সুযোগ আমার আসে নাই। তা আমি আপনাদের দুটি বন্ধুর কথা বলবো। একটা বন্ধু হচ্ছে আহ আমি নাম বলছি না, সেও আরেকটা পলিটিক্যাল পার্টির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং এমপি ছিল। আর ওবায়দ কিন্তু একইভাবে ওই মুহূর্তে আমাদের একই সাথে আমরা ক্লাসে ছিলাম। তো আমি 38 বছর পরে যখন এই দুই বন্ধুর তুলনা করি, প্রথমত আমি নিজের দুর্ভাগ্য মনে করছি এই জন্য যে আমি আপনাদের মতো অতটা আলো তার কাছ থেকে নিতে পারিনি। 2025-এর প্রথম দিকে হঠাৎ করে যে ঘটনাটা শেষ করি তাহলে। তো দুটো বন্ধু আমাদের চিরাং কলেজে একসাথে প্র্যাকটিক্যালে পড়াশোনা করলাম। একজনের বিলাসিতার কোনো অভাব নেই, ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী বাড়ির কোনো অভাব নেই। আর আমার অভয় ভাইয়ের কথা যেটুকু আমি শুনলাম 25-এ এসে আমার এক আত্মীয়র কাছে, যে তার থাকার জায়গাটাও নেই। তো আহ, ছাত্র সে অত্যন্ত ভালো ছিল, এটা আপনারা পরে শুনলেন, কিন্তু আমরা তো তখনই জানতাম। তখনই আমরা শুনলাম যে সে স্টার করা স্টুডেন্ট ছিল, স্টার পাস করা। তারপরে তার যে ইংলিশ এবং আহ, তখনও আমরা দেখতাম যে আনপ্যারালা, সে যেভাবে ইংলিশে কথা বলতে পারতো, মানুষকে কনভিন্স করতে পারতো, এটা আমরা কারো ভিতরে দেখিনি। তো শেষে আসা যখন এই 2025-এর শেষে, এই যে কদিন আগে হঠাৎ করে আমার এই আত্মীয়ের মাধ্যমে আমি টেলিফোনটা নিলাম। তাহলে 38 বছর পরে আমার বন্ধুকে আমি রিং করলাম যে, বন্ধু তুমি আমার কথা মনে আছে নাকি? প্রথমে জিজ্ঞাসা করলাম যে আমরা সাধারণত চিটাঙ্গের ভাষায় তাকে ওবায়দা বলতাম, চিটাঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজে। তো বললাম, বলতে ভাই যে তুই আমার কথা মনে আছে নাকি? তো আমার কথা মনে আছে। কই কেমনে মনে আছে? ওই যে নামাজের পরে আমার সাথে দেখা হইতো, তারপর জিজ্ঞেস করছি কেমন আছিস। তো এরপরও সে আমাকে বলে নাই যে তার অবস্থা এরকম, সে আমাকে বলে নাই। তার স্বভাবটা ছিল এরকম, এবং সে এর বিনিময়ে যে কিছু চাইতো আমার কাছে মনে হয় আপনাদের সবার কাছেই তাই শুনলাম। তো আমি আমার আত্মীয়কে বললাম ওবায়দের কি অবস্থা, তখন ওই আত্মীয়র কাছে এই কথাগুলো শুনলাম যে সে অত্যন্ত অসুস্থ। তাকে একটা রাত বোধহয় সে বাসায় ঘুমাতে পারেনি গত 15-16 বছর। এবং অসুস্থ মানুষ প্রতিদিন রাতে যদি এক জায়গা থেকে আর জায়গায় যেতে হয়, বুঝতে পারতেছেন তার অবস্থাটা কি। সালাম আলাইকুম। তো আমি আমার বন্ধুকে বললাম যে ভাই, তাকে বললাম যে শুন, এবার গেলে কিন্তু তোর সাথে আমি দেখা করবো, তুই যেখানে যত ব্যস্তই থাকিস, আমি জানি তুই অনেক বড় নেতা। তো সে খুব খুশি হইল, খুশি হইলো যে বহুদিন পরে আমি যাবো, তোর সাথে আমি দেখা করব। তারপরে আমার আত্মীয়কে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা। বলছে তার মাঝে মাঝে এমন অবস্থা হতো, এটা সে আগে কাউকে কোনোদিন প্রকাশ করে নাই। তার হাতে কোনো টাকা থাকতো না, টাকা যেটুকু সে পাইতো সেটুকু সে ডিস্ট্রিবিউট করতো, নিজের জন্য সে কোনোদিন টাকা পয়সা কোনোদিন রাখতো না। তা আমি আমার বন্ধুকে, আমার আত্মীয়কে বললাম যে ভাই, আমি তো দীর্ঘদিন তার থেকে ডিটেলস কোনোদিন তার কাছ থেকে আহ তার সাথে কথা বলার সুযোগ হয়নি। তো উনি এই তো এই বছরের প্রথম দিকে উনি গেলেন। আমি বললাম যে ভাই,
যখনই কিছু প্রয়োজন হয় আমাকে একটু বলেন, কারণ ওর মাধ্যমে আমি যেটুকু শিখছি, আমি জানি আপনাদের অনেকের মতো আমি ওরকম আসলে নিতে পারিনি, কিন্তু আমার মনে হয় যেন ও কি জানে আমাকে শিখাইলো, কি জানে আমি শিখাইলো, সেটা আমি সারা দুনিয়ায় ঘুরে আবার সেখানে আসলাম। সে 38 বছর আগে যে জিনিসটা শিখালো সেটা মন থেকে কোনোদিন মানে ফালতে ফেলে রাখতে পারেনি আর কি। তো এই সে আমার বন্ধু, যার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল, এবং দেখা হয়তো এক জায়গায় হবে এই আর কি। তো এই ছিল ভাইয়ের আহ ওর মৃত্যুর সংবাদটাও আমি এমন ভাবে পেলাম যে যেখান থেকে আসার কথা ঠিক ওখান থেকে আসেনি। তা আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে বন্ধুটার সাথে, মানে এর আগে আমি ওর একটা ইয়েতে ছিলাম, এই অনলাইনে যে প্রোগ্রাম হচ্ছিল, তা আমি দেখলাম যে আমি বোধহয় আপনাদের অনেকের আগেই তার সাথে দেখা করছি আর কি, আপনারা অনেক পরে। অধিকাংশ যে সাইদুর রহমান ভাই বললেন, সেও তো মেডিকেলে গিয়ে, কিন্তু আমি তো কলেজের ফার্স্ট ইয়ারে তার সাথে আমার দেখা, কিন্তু আমি ওই লাইট থেকে আলোটা অতটা নিতে পারি। এটাই আমার মনে হয় যেন দুঃখ আর কি, যে বন্ধু আমার শেষ পর্যন্ত সরাসরি দেখা করার সুযোগ দিল না। আর সে এত তাড়াতাড়ি চলে যাবে এইটাও চিন্তার আসলে, আমাকে বলতেছিল আমার ভাই যে উনি অসুস্থ, অত্যন্ত অসুস্থ সে, কিন্তু এত তাড়াতাড়ি যে বিদায় নেবে আসলে সেটা আমি চিন্তাও করতে পারিনি। তো এখানে দুটা জিনিস, আমাদের আমাদের কয়েকটা ভাই কিছু কথা বলে গেলেন। ভাই যেটা রেখে গেল, আপনারা জানেন যে সদকা জারিয়ার মধ্যে যে কতগুলো জিনিস থাকে, তার ভিতরে হচ্ছে একটা নলেজ, সে ডিস্ট্রিবিউট করে গেছে আপনার মাধ্যমে আমার ভিতরে। আমার আপনার উচিত এটাকে ফার্দার নিয়ে যাওয়া। এবং তার যে ভিশন ছিল, আমাদের অনেকগুলো ভাই বলে গেছেন, তার যে একটা ভিশন ছিল, এটা আপনি তার ছেলে মেয়েদের কাছ থেকে শুনতে পারবেন। তার জানাজা কিন্তু পড়াইছে তোমার ছেলে ছিল যে হাফিজ। এবং ওই যে কিছুক্ষণ আগে আমাদের একবার বললেন যে সে রাজনীতি করতো, কিন্তু কোনো অবস্থাতে নিজের জন্য করতো না। এটা রেয়ার রে ভাই, এটা 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 খুব রেয়ার, এটা খুব বেশি। যখন আমি আমার এক বন্ধুকে দেখি রাজনীতির জন্য, সে বাড়ি গাড়ির কোনো অভাব নাই, আরেক বন্ধুর থাকার জায়গা নাই, তখন এখানে পরিষ্কার হয়ে যায়, এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, সে আখেরাত ছাড়া তার ভিতর আর কিচ্ছু ছিল না। সে যখনই মানুষের সাথে দেখা হতো, তখন সে আখেরাতের কথাই চিন্তা করতো। তো আমরা একটা কাজ করতে পারি, একটা হচ্ছে যে ওর জন্য দোয়া করতে পারি। আর ও যেভাবে জিনিসটা চাইছে, এই যে এক জায়গায় বললেন না, আমার কাছে এটা আশ্চর্য লাগে, সে ছোটদের ল্যাঙ্গুয়েজ বলতে পারত। আমরা অনেকেই কিন্তু পিচ্ছিদের সাথে মিশতে পারি না, কিন্তু ও বাড়িতে এমন একটা লোক ছিল, একটা বাচ্চার সাথে কিভাবে কথা হলো বাচ্চাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতো, বলতে পারতো। ওই যে হ্যামিল্টনের বাঁশিওয়ালার মতো, সে যখন যেখানে যেত সব জায়গায় কিন্তু তার এই এবিলিটিটা, ক্যাপাসিটি ছিল। এবং কিছুক্ষণ আগে শুনলেন তার পিএইচডির থিসিস এর অ্যাডভাইজাররা বললো যে তারা ওর কাছে শিখছে। সুতরাং তার শিক্ষার পরিধি আসলে শেষ নেই, সে এমন একটা বাতি ছিল, উপরে নিচে ডান পাশে যেখানে গেছে সেখানে সে আলো ছড়াইছে আর কি। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, আমরা আসলে 15 মিনিটের ভিতরে শেষ করবো। এর ভিতরেই আমাদের ছেলে, আচ্ছা নজরুল, ঠিক আছে আপনাকে সময় দেওয়া হবে, আমাদের ছেলে আসছে, হ্যাঁ ওবাইদের বড় ছেলে, আমি তাকে রিকোয়েস্ট করছিলাম, তো ওর কাছ থেকে আমরা একটুখানি শুনবো। মুসান্না হ্যাঁ মুসান্না আসছে, জয়েন করছে, ওর কাছ থেকে একটু শুনবো। কারণ বাবা হিসেবে তো ওই সবচেয়ে ভালো না, এখন মানুষ তো সাক্ষী দেয়, তাই না? একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষ সাক্ষী দেয়। আমরা বন্ধু হিসাবে এইখানে, আমাদেরকে কেউ বলেনি, কিন্তু আমাদের কেমন জানি মনে হচ্ছিল যে দুটো কথা যদি মানুষের সাথে না বলি তাহলে বোধহয় ভালো লাগবে না। এই জন্য আসলে অল্প পরিসরে আসমুদ্রের সাথে যোগাযোগ করে আমি প্রোগ্রামটা অর্গানাইজ করি আর কি। কথা বলার সুযোগ আমাদের হয়েছে। আমি আরকানুল্লাহ হারুনি ভাইয়ের একটা পোস্ট পরে
পড়তে পড়তে চোখের পানি আর ধরে রাখতে পারছিলাম না, কারণ আমি কোন দিক থেকে বলবো। আমাদের সাইদুর রহমান ভাই বলেছেন, ডক্টর ফরিদ ভাই বলেছেন, ডক্টর নজরুল ভাই বলেছেন, আনিস ভাই বলেছেন, ডক্টর আবু জাফর আবিদ ভাই, আরকানুল্লাহ হারুনি ভাই অনেক কথাই বলে ফেলেছেন। আমার কথাগুলি এসে গেছে, তারপরেও আমাকে যখন বলার সুযোগ দিয়েছে, ধন্যবাদ। আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমি কয়েক ভাবে বলার চেষ্টা করেছি যে কিভাবে আমি হেডলাইন করব। আমি যদি বলি যে ওবায়দ ভাইয়ের তুলনা উনি নিজেই, আমি যদি বলি যে আমাদেরকে আলোর পথ দেখিয়েছিলেন আমাদের বড় ভাই আজম ওবায়দুল্লাহ ভাই, আমি যদি বলি গুণী মানুষকে আমরা কদর করতে জানি না জীবদ্দশায়, আর এই গুণী মানুষ, ভালো মানুষ, মাটির মানুষটি ছিলেন আমাদের ওবায়দ ভাই, যে বহু গুণে গুণান্বিত ছিল, বহু মুখী প্রতিভার অধিকারী ছিল। আমি যদি বলি তার হেডলাইন এভাবে হতে পারে যে অল রাউন্ডার ছিলেন আমাদের আজম ওবায়দুল্লাহ ভাই। আমি যদি বলি সব গুণের অধিকারী, সব গুণের, সব প্রতিভার কেন্দ্রবিন্দু ছিল আজম ওবায়দুল্লাহ ভাই। আমি ওনাকে পেয়েছি আজ থেকে, এই ঢাকার জীবনে ছিল 20 বছর, এখানে 20 বছর, 40 বছর, প্রায় 40 বছর। তো এখানের জীবনে ওনাকে আমি মিস করছি। আমার সাথে কথা হয়নি। কবি আল মাহমুদ ভাইয়ের সর্বশেষ দেখা হয় কবি আল মাহমুদ ভাইকে আমি জীবিত দেখতে গিয়ে ওনার জানাজা পড়িয়েছি। ওই ওনারই যে আলোচনা সভা জাদুঘরে হয়েছিল, এই সর্বশেষ আমার সাথে ওবায়দ ভাইয়ের সর্বশেষ সর্বশেষ সাক্ষাৎ। আমি সাথী শপথ নিয়েছিলাম ডক্টর আমিল হোসেন মুকুল ভাইয়ের কাছে, আর সদস্য শপথ আমার প্রিয় ভাই আজম ওবায়দুল্লাহ ভাই আমাকে সেই সদস্য শপথ দিয়েছিলেন। আমরা একটা সাথী সম্মেলনে জয়েন করেছিলাম, এটি ছিল উত্তরাতে। ওইটাই ছিল সাথী সম্মেলন, সর্বশেষ সাথী সম্মেলন। আর হয়েছে কিনা, আর হবে কিনা আমার মনে হয় জানি না। আমি যদি বলি যে অনেক স্মৃতি, অনেক কথা, অনেক ভালোবাসা আমাদের আজম ওবায়দুল্লাহ ভাইয়ের সাথে জড়িত আছে। আমরা তার যে জীবন এবং কর্ম, এটা আমরা অন্য এক সময় বড় পরিসরে আরো বড় করে সময় নিয়ে আলোচনা রাখার জন্য ডক্টর নজরুল ভাই আছেন, আমি আমাদের দোলন ভাইকে বলবো, হাসমত ভাইকে বলবো, তখন আমাদের আরো কথা আছে, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। গতকালকের একটা মিটিং এ আমির জামাত বলেছিলেন, আপনি রিপিট করেছেন আমাদের হাসমত ভাই, জীবন্ত উপন্যাস। আজম ওবায়দুল্লাহ ছিলেন জীবন্ত এক উপন্যাস। তার সকল গুণকে, তার সকল ভালোবাসাকে, এবং আমি যেহেতু ফুলকুড়িতে ছিলাম, ওনার সময় আমি ঢাকা মহানগরীর দায়িত্ব ছিল আমার, এবং কেন্দ্রীয় ফাইন্যান্স সেক্রেটারি অর্থ বিভাগে। সেই সুবাদে এই আরকানুল্লাহ হারুনি ভাই, আমাদের ডাক্তার আবু জাফর ভাই, এবং এই ফুলকুড়ি কেন্দ্রিক সাহিত্য সংস্কৃতি অঙ্গনে খুব একটা ওতপ্রোতভাবে আমরা জড়িত ছিলাম। আমাদের ফুলকুড়ির 3টা অফিস ছিল, 2টা অফিস আমার হাতেই নেওয়া। সেই অফিস নেওয়া থেকে শুরু করে মল্লিক ভাই, ওবায়দ ভাই, ওনারা যখনই সময় পেতেন আমাদের অফিসে আড্ডা দেওয়ার জন্য আসতেন। আর ওবায়দ ভাই ছিলেন এমন একজন মানুষ, মৌচাক হলো মৌমাছি যেমন মৌচাক কেন্দ্রিক করে, ঠিক একইভাবে ওবায়দ ভাইকে আমরা সকলেই, এই ডাক্তার আবু জাফর ভাই বলেছেন, ঠিক একইভাবে এই ছাত্র, তারপরে যে শিশু, কিশোর, সবাই ঠিক ওনাকে কেন্দ্র করে আমরা ঠিক মৌমাছির মতো জড়িয়ে ধরে রাখতাম। উপস্থিত ওনার অনেক ব্যাপার আমরা যখন আমরা আরো পড়বো, আরো জানবো ইনশাআল্লাহ তাআলা। উনি আমাদেরকে বলতেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিষ্ক্র করে শিখিয়েছিলেন। তিনি আজকে বাস্তব উদাহরণ দিয়ে গেছেন যে ওনার জীবনকে উনি এস্টাবলিশ করে গেছেন। একজন নির্লোভ মানুষ ছিলেন। আমরা ওই যে ডক্টর নজরুল ভাই সহ 2-3 সপ্তাহ আগেই একটা টিসিতে যাচ্ছিলাম, নিউ জার্সিতে। আসার পথে এই এই আমাদের আজম ওবায়দুল ভাইকে নিয়ে কথা হচ্ছিল যে কিছু করা যায় কিনা। তখন আমি বলছিলাম যে নজরুল ভাই শুরু করেন। তো আর কিছু করার আমাদের সুযোগ হলো না। তো এখন সুযোগ সামনেও আছে। আমরা ওনার বেদি আত্মার মাগফিরাত, ওনার সারা জীবনের গুনাহখাতা মাফ করার জন্য দোয়া করছি। আল্লাহ পাক যাতে ওনার গুনাহখাতা মাফ করে দেন, ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করেন। এবং আমরা
এই ওবায়দ ভাইয়ের যে পরিবার, যে ওনার শ্বশুরের দিকের, ওনার বাবার দিকের, তারা এখনো আজ আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে। তো আল্লাহ পাক যাতে এই ওনার সাথে আমাদের, আমরাও তো থাকবো না, সেই সময় যাতে আমরা জান্নাতে দেখা করতে পারি, আল্লাহ পাক যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। সো আঙ্কেল মোসান্না, দিস ইজ নাও ইউর টাইম। তুমি যদি আমাদেরকে কিছু বলতা, বাবা হিসেবে কিভাবে দেখলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে শোনা আসসালাম। যায়? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আসলে এই 15 মিনিট আগেই চিটাগাং থেকে ঢাকায় এসে পৌঁছেছি আর কি। আচ্ছা, তো আঙ্কেল বলাতে জয়েন করলাম। আহ আয়োজনটা দেখে ভালো লাগছে। আসলে আব্বুর ব্যাপারে আমি তো কি বলবো, আব্বুর ব্যাপারে বলার মতো যোগ্যতা আমার নাই। আমি জাস্ট বাবা হিসেবে বা বাসায় ওনাকে কেমন দেখেছি এটাই বলতে পারবো। আমাদের আমার কথাগুলো একটু বিক্ষিপ্ত হবে, আমি বলার চেষ্টা করব। ছোটবেলায় যেমন দেখেছি আব্বু, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, গত আমার 27 বছর বয়স, আমি একদম ছোট থেকে শেষ যেদিন একসাথে ছিলাম বাসায়, প্রতিদিন আব্বু ফজরে উঠে আমাদেরকে ডাকতেন। এবং আমার আব্বুকে আমি কখনোই রেগে যেতে দেখি নাই। আমার উপর উনি জীবনে মনে হয় 2বার রেগে গিয়েছিলেন, খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছিলাম এই জন্য। এর বাইরে আব্বুকে আমি কখনোই রেগে যেতে দেখি নাই। আমাদেরকে ডাকতেন, অনেক ধৈর্য নিয়ে ডাকতেন। আমার ইমিডিয়েট ছোট যে বোনটা, একদম আমরা যখন খুব ছোট, ও উঠতেই চাইতো না ফজরের সময়। তো আব্বু দাঁড়িয়ে ওর নাম ধরে ডাকতেই থাকতেন, একদম আস্তে আস্তে। ওর নাম নুহা। তো আমি, আমার ঘুম খুব পাতলা ছিল, যার জন্য আমি উঠে যেতাম, আর আব্বু দাঁড়িয়ে ওকে ডাকতেই থাকতেন, নুহা, 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 এইভাবে এত আস্তে আস্তে ডাকতেন। আমি মাঝে মাঝে আব্বুকে বলতাম যে আপনি একটু জোরে ডাকেন, ওকে 2 একটা বকা দেন তো উঠে যাবে। কিন্তু আব্বু এরকম করতেন না। আব্বু আস্তে আস্তে ডাকতে থাকতেন, অনেক সময় 20 বার 25 বার ডাকার পর হচ্ছে আমার বোন উঠতো। কিন্তু কখনো হচ্ছে আব্বু মেজাজ হারাইতেন না, আস্তে আস্তে ডাকতেন ফজরের সময় বা অন্য যে কোনো সময়। আব্বুকে রাগানো খুবই টাফ কাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওবায়দ ভাইকে জান্নাতের অত্যন্ত উঁচু স্থানে আল্লাহ পাক স্থান দিন। আমিন। তার পরিবার বর্গের প্রতি, পরিবারের সদস্যদের প্রতি, ভাবির প্রতি এবং তার সন্তানদের প্রতি আল্লাহ অবিরাম রহমত বর্ষণ করুন। আমিন। এ দোয়া করি। আর আমাদের প্রত্যেকের সকলেই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ব্যাপারে আমাদের আরো সক্রিয় হওয়া প্রয়োজন।